দেখুন সাহেবরা এদেশে এলেন বটে আর জব চার্নকও গঙ্গার তীরে তরি বাঁধলেন বটে, কিন্তু শীতটা কোনো ক্রমে কেটে যেতেই গরমে প্রাণ ওষ্ঠাগত। সকালে তাও না হয় ভিজে খড় বিছিয়ে বা জানালায় খসখস লাগিয়ে গরম হাওয়া থেকে বাঁচা গেল, কিন্তু সন্ধ্যের পর একটু পানভোজন আর আমোদ প্রমোদের সময় সামান্য ঠান্ডার ছোঁয়া না পেলে তো আর দিন চলে না। তাছাড়া সুরা আর শরবতের আসল মজা তো ঠান্ডাতেই, সেই আসল মজা পেতে গেলে চাই আসল বরফ। সাহেবদের আগে মোগল সম্রাটরাও কিন্তু অতি শীতল বা চিল্ড পানীয়ের মজা ভালোই বুঝতেন, আর তাই সম্রাট বাবর তাঁর আমলে কাশ্মীর থেকে হাতির পিঠে করে বরফ আনাতেন, মানে যাকে বলে একদম এলাহি ব্যাপার স্যাপার আর কি। কিন্তু ভারতের কলকাতার সাহেবরা সে চেষ্টা করতে গিয়ে পড়লেন মহাফাপরে। তাঁরা দেখলেন এ তো মারাত্মক ব্যয় সাপেক্ষ একটা বন্দোবস্ত, প্রতি পাউন্ড বরফ আনাতে খরচ পড়ে যাচ্ছে প্রায় 1 টাকা। সারা বছরের বরফের যোগান দিতে গেলে কয়েক লক্ষ টাকার প্রয়োজন। আবার ব্যাপারটা যে শুধু ব্যয় সাপেক্ষ তাও কিন্তু নয়, হিমালয় অঞ্চল থেকে বরফ আনানোর জন্য তাদের নেপাল, ভুটান, সিকিম এইসব অঞ্চলে রাজাদের থেকে অনুমতিও নিতে হতো। এইসব রাজারা তাদের বরফ নেওয়ার অনুমতি দেবেনই বা কেন? কিন্তু ঠান্ডা সর্বদার পানীয় ছাড়া দিন তো আর চলে না। তাহলে উপায় কি? উপায় অবশ্য একটা বেরোলো। ডিসেম্বর আর জানুয়ারি মাসে হুগলির চিনসুরা বা চুঁচুড়া গ্রামের কিছু মানুষ শীতের রাতে মাটিতে গর্ত করে তার মধ্যে খড় আর মাটির পাত্র রেখে পাতলা এক প্রকার বরফ তৈরি করতে পারতো। এই বরফ রাত্রিবেলা কনকনে ঠান্ডা হাওয়ায় তৈরি হতো, আর তার রাত্রিবেলাতেই নৌকো বোঝাই করে অতি দ্রুত কলকাতায় পাড়ি দিত সাহেবদের খিদমতে। সেও কম ব্যয় সাপেক্ষ ছিল না, কিন্তু 25 টন বরফ তৈরি করতে প্রায় 2000 শ্রমিকের প্রয়োজন পড়তো। কিন্তু তার থেকেও বড় মুশকিল কি জানেন? এই বরফ অত্যন্ত নোংরা আর একেবারে পান করার অনুপযুক্ত। তাই মদ বা শরবত ভর্তি গ্লাস এই বরফের মধ্যে বসে কিছুটা ঠান্ডা পানীয়ের আনন্দ নেওয়া যেত। এছাড়াও ঠান্ডা পানীয় তৈরির আরও একটি পদ্ধতির প্রচলন ছিল সেই কলকাতায়। আবদার বলে এক ধরনের মানুষ সেই সময় পটাশিয়াম ক্লোরাইড আর জল মিশিয়ে এক প্রকার শীতল তরল তৈরি করত। সেই তরলের মধ্যে জল বা পানীয় ভর্তি বোতল রেখে অনেকক্ষণ ধরে নাড়িয়ে তা ঠান্ডা করা হতো। সেই কারণে তখনের বেশিরভাগ উচ্চবিত্ত বাড়িতে এই সব কারবার করার জন্য বোতল ঘর নামে একটি আলাদা ঘর থাকতো। কিন্তু বরফের টুকরো দিয়ে সুরা পান করবার যে স্বাদ, সে তো স্বর্গীয় সুখ, তা কি আর এতে মেটে? তাছাড়া এই রাসায়নিক তরলের ঠান্ডা সে তো নামমাত্র, আর হুগলির বরফ তো সারা বছর মিলতো না। সে আবার আরেক ঝক্কি, যে সময় তাকে সব থেকে বেশি দরকার মানে গরমকালে, সে সেই সময় লাপাতা। অবশেষে এই সমস্যার একটা সমাধান হলো। 1833-এর 6 সেপ্টেম্বর আমেরিকা থেকে একটি 100 টন বরফ ভর্তি জাহাজ এসে থামলো কলকাতার বন্দরে। চারিদিকে হুলস্থুলু পড়ে গেল। এমন দৈত্যাকার সাদা ধবধবে বরফ বাংলার মানুষ এর আগে কোনোদিন দেখেনি। বরফ বলতে তখন পর্যন্ত ওই শিলাবৃষ্টির বরফই শুধু বাংলার আমজনতা দেখেছে। এত বড় বড় সাদা বরফের চাই দেখে কুলিরা ভাবলো, এ কিরে বাবা, এ তো ধুয়ো বেরোচ্ছে, এ নিশ্চয়ই কোনো অভিশপ্ত জিনিস। জাহাজ থেকে নামাতেই চাইলো না তারা। অনেকে তো আবার জাহাজের নাবিককে জিজ্ঞেস করে বসলো, ভাই এ জিনিস আমেরিকাতে কোন গাছে ফলে? যাই হোক, অবশেষে বেশি মজুরির লোভ দেখিয়ে বরফ নামানোর একটা বন্দোবস্ত হলো। অন্যদিকে আবার এইভাবে সুদূর আমেরিকা থেকে 4 মাস মহাসমুদ্রে পাড়ি দিয়ে কলকাতায় বরফ বানানোর দৃশ্য দেখে বাংলার প্রথম বড় লাট লর্ড উইলিয়াম বেন্টিং যেমন হতবাক হলেন, তেমনি এই জাহাজের কর্মীদের ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ভূয়সী প্রশংসা করলেন তিনি। বাই দ্য ওয়ে, লর্ড উইলিয়াম বেন্টিং এর হাত ধরেই কিন্তু সতীদাহ প্রথা বন্ধ হয়েছিল। যাই হোক, সেই 6 সেপ্টেম্বর সারা কলকাতায় বরফ আসবার আনন্দে সেলিব্রেট করা হয়েছিল। সমস্ত দোকানপাট একবেলা ছুটি ঘোষণা হয়েছিল। কলকাতার এলিট ক্লাস লোকজন আর ব্রিটিশ সাহেবদের তো আনন্দ আর ধরে না। এবার ঘরে বসে আটলান্টিকের তীরে বসে পান করার আনন্দ অনুভব করা যাবে। সেই রাতে তাদের সবার বাড়িতে ঠান্ডা পানীয়ের ফোয়ারা বইতে লাগলো। কিন্তু বরফ তো এলো, রাখা হবে কোথায়? বরফ রাখার জন্য তো চাই ইনসুলেটেড বা তাপ কুপরিবাহী বরফ ঘর। শুনলে অবাক হবেন, মাত্র 2 দিনের মধ্যে সেই বরফ ঘর তৈরির জন্য টাকারও জোগাড় হলো। তাও খুব কম টাকা নয়, সেই বাজারে 10,500 টাকাতে কলকাতাতে প্রথম আইস হাউস বা বরফ ঘর তৈরি হলো। কিন্তু সমস্যা যেন আর পেছন ছাড়ে না। সেই বরফ ঘরের বরফ তো হু করে গলে যেতে লাগলো। কলকাতার ব্রিটিশ সাহেবদের তো মাথায় হাত। অবশেষে আবার নতুন করে চাঁদা তুলে 7,959 টাকায় কলকাতার হেয়ার স্ট্রিটে নতুন একটি বরফ ঘর তৈরি করা হলো, আর সেটি কাজও করলো ঠিকঠাক। সেই বরফের দাম নির্ধারণ করা হলো কত না, প্রতি পাউন্ড 4 আনা করে। মানে মধ্যবিত্ত বাঙালির একেবারে নাগালের বাইরে তা বলা যাবে না। কিন্তু তারপরেও সাধারণ হিন্দুরা কিন্তু সেই বরফ ছুঁতও না। কেন বলুন তো? কারণ সেই সময় যে কোনো নতুন ব্যাপারকেই ধর্মের সাথে যুক্ত করে দেখা হতো। গোঁড়া হিন্দুরা মনে করতেন আমেরিকার সরোবর থেকে আমদানি করা এই বরফ খেলে হিন্দুদের ধর্ম চলে যাবে। অনেকে তো ধর্ম হারানোর ভয়ে এই বরফের সাথে গঙ্গা জল মিশিয়ে পান করতেন। এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের দাদা মহেন্দ্রনাথ দত্ত তিনি কলিকাতার পুরাতন কাহিনী ও প্রথা বইটিতে লিখেছেন যে আমার ছোট কাকা অনেক সময় বাড়িতে চাদরে মুড়ে বরফ আনতেন। সেই বরফ আবার কাঠের গুঁড়োর মধ্যে রাখতে হতো, না হলে গলে যায়। আমাদের বাড়ির বিধবা এবং বয়স্করা কিন্তু সে বরফ খেতেন না, তবে আমরা লুকিয়ে লুকিয়ে বরফ খেতাম। সম্ভবত সেই কারণেই আমাদের জাত চলে যায়নি। এই অংশটি আমরা উৎস রায়ের লেখা কালচার অফ ফুড ইন কলোনিয়াল বেঙ্গল আর্টিকেলটি থেকে সংগ্রহ করেছি। যাই হোক, ধর্মের পাশাপাশি দামটাও দেখতে গেলে মধ্যবিত্তের জন্য নেহাত কম নয়। আর এমনিতেই তখন বাংলার আমজনতা সাহেবদের অত্যাচারে অতিষ্ঠ, তার উপর আবার নিষিদ্ধ বরফ খেয়ে
সমাজচ্যুত হতে হলে সে তো মৃত্যুর সমান। তাই এই বরফের গ্রাহকও ওই হাতে গোনা সামান্য কয়েকজনই ছিল। অন্যদিকে বরফ কোম্পানি দেখলো এই কয়েকজন মাত্র গ্রাহক, তার উপর আবার প্রতিটি পরিবার গড়ে প্রতিদিন মাত্র 370 কেজি করে বরফ কিনছে। এই গতিতে এরা বরফ কিনলে সারা বছরেও একটি শিপমেন্টের বরফ শেষ হবে না, উপরন্তু গলে নষ্ট হবে। তাই তারা ডিসকাউন্ট দামে মান্থলি সাবস্ক্রিপশন সিস্টেম করে বিক্রি করতে লাগলো বরফ, আর তাতে কোম্পানির লাভও হতে লাগলো মারাত্মক। বছরে একবার সেপ্টেম্বর অক্টোবরের সময় এই বরফের জাহাজ আমেরিকা থেকে কলকাতায় আসতো, আর তাই সেপ্টেম্বর অক্টোবরেই সব থেকে বেশি শ্যাম্পেন পার্টি আর হুল্লোড় চলতো। তবে শেষের দিকে যখন বরফ শেষ হয়ে আসতো তখন কিন্তু সহজে বরফ পাওয়া যেত না, কেবলমাত্র ডাক্তারবাবুর প্রেসক্রিপশন দেখেই গ্রাহকদের বরফ দেওয়া হতো। কিন্তু কিভাবে এত বরফ আমেরিকা থেকে 4 মাস ধরে জাহাজে করে আনা হতো? কারাই বা 7 সমুদ্র 13 নদী পেরিয়ে জাহাজে করে বরফ নিয়ে এসে কলকাতায় ব্যবসা পেতে বসলো? দেখুন, এই সবের পেছনে রয়েছে আমেরিকার বোস্টনের একজন জেল ফেরত আসামি, নাম ফ্রেডরিক টিউডর। প্রথমে কফি ব্যবসা করতে গিয়ে এই ব্যক্তি এমন ঝাড় খেলেন যে শেষটায় দেনার দায় তাকে জেল খাটতে হলো। অবশেষে মরিয়া হয়ে এই বরফের ব্যবসা ফাঁদলেন তিনি। অন্যদিকে ইন্ডিয়ার নাদুস নুদুস সাহেবদের বরফের অভাবে এই যায় ওই যায় অবস্থার কথা আমেরিকার ব্যবসায়ীদের জানা ছিল, কিন্তু কেউই এই 4 মাস ধরে সমুদ্র পাড়ি দিয়ে বরফ পৌঁছানোর ঝুঁকিটা নিচ্ছিল না। 1833 সালে ফ্রেডরিক টিউডর এই ঝুঁকিটা নিলেন। এর জন্য আবার লোন নিয়ে তিনি তাসকেনি নামের একটি জাহাজও কিনে বসলেন। কিন্তু সাধারণ জাহাজে তো আর 4 মাস বরফ টিকবে না, তাই জাহাজকে কাস্টমাইজ করা হলো। কিভাবে না, সেই জাহাজের মধ্যে ডাবল লেয়ার দেওয়াল তৈরি করা হলো, তার মধ্যে কাঠের গুঁড়ো ভরে থার্মোফ্লাক্সের মেকানিজমে বরফ ঘর তৈরি করা হলো, যার ছাদে একটি মাত্র দরজা রাখা হয়েছিল। শীতকালে আমেরিকার বোস্টনের মিষ্টি জলের হ্রদগুলি পুরো বরফের চাদরে ঢেকে যেত। ঘোড়ায় টানা করাত দিয়ে সেই বরফের চাদর কেটে চৌকো বরফের চাই সেই ঘোড়ায় টানা গাড়িতে করেই বরফ ঘরে আনা হতো। সেখান থেকে 180 টন বরফ তাসকানি জাহাজে বোঝাই করে 12ই মে সেই জাহাজ কলকাতার উদ্দেশ্যে পাড়ি দিল। 4 মাস ধরে আটলান্টিক আর ভারত মহাসাগর পেরিয়ে অবশেষে 6ই সেপ্টেম্বর যখন কলকাতার বন্দরে পৌঁছালো তখন সেই বরফ আর 180 টন নেই, হয়ে দাঁড়িয়েছে মাত্র 100 টন। কিন্তু সেটাও কলকাতাবাসীদের জন্য কম ছিল না। কলকাতায় তৈরি বরফ ঘরটি ব্রিটিশ সরকার টিউডর বরফ কোম্পানিকেই নামমাত্র দামে লিজ দিয়ে দিলেন। আর দেওয়াদেয়ীর কিন্তু এখানেই শেষ নয়। টিউডর কোম্পানির আমদানি করা বরফ আর কাঠের গুঁড়োর উপর কোনো আমদানি শুল্কই চাপানো হলো না। তার উপর কাস্টম চেকিং এর ঝামেলা থেকে নিস্তার, রাতে জাহাজ এলে সেই রাতেই বরফ নামানোর ব্যবস্থা, সমস্ত কিছু সুযোগ সুবিধা পেয়ে শুধু কলকাতার ব্যবসাতেই টিউডর কোম্পানির আঙুল ফুলে কলা গাছ। রাতারাতি ফ্রেডরিক টিউডর একজন মিলিয়নিয়ার হয়ে উঠলেন। কলকাতার দেখা দেখি মুম্বাই আর চেন্নাইয়ের ব্রিটিশরাও টিউডর কোম্পানি থেকেই বরফ আনাতে শুরু করলেন। শুধু 1833 থেকে 1850 এই সময়ের মধ্যেই ইন্ডিয়াতে বরফ বিক্রি করে টিউডর বরফ কোম্পানি 47 লক্ষ মার্কিন ডলার প্রফিট করেছিল। অন্য অংশীদারদের বাদ দিয়েও শুধু ফ্রেডরিক টিউডরের নিজের প্রফিটই হয়ে দাঁড়িয়েছিল 2,20,000 মার্কিন ডলার। তবে দ্বিতীয়বারের শিপমেন্টের সময়ও কিন্তু এই ব্যবসা লাটে উঠতে পারত, কারণ এইবার টিউডর কোম্পানি কি করলো না, বেশি প্রফিট করার জন্য বরফের সাথে আরো 350 ব্যারেল অ্যাপেলও নিয়ে আসছিল, যার পুরোটাই রাস্তায় পচে গিয়েছিল। কিন্তু তারপরেও অ্যাপেল আমদানি কিন্তু বন্ধ হয় না। সেই ধাক্কা কোনো ক্রমে সামলে আবার পরের বার থেকে বরফের সাথে সাথে তারা নিউ ইংল্যান্ডের আপেল, স্প্যানিশ আঙ্গুর, আমেরিকার বাটার ইত্যাদি লোভনীয় সব খাবার দাবার আমদানি করতে লাগলো। এসব থেকেও কোম্পানির বেশ ভালো রোজগার হতো। বরফের উপর 40 থেকে 50% আর আপেল, আঙ্গুর, বাটারের উপর 30% প্রফিট থাকতো। কিন্তু ফ্রেডরিক টিউডর আমেরিকাতে বসে কলকাতার বরফ ব্যবসা সামলাতো কিভাবে? কলকাতায় পুরো ব্যবসাটাই পরিচালনা করার জন্য অক্রুর দত্ত নামে বউবাজারের এক ব্যবসায়ীকে তারা নিয়োগ করেছিল। তাছাড়া টোটাল সিস্টেম পরিচালনার জন্য কলকাতাতে একটি আইস কমিটিও গঠন করা হয়েছিল। সেই কমিটিতে আবার 2 জন বাঙালিও ছিলেন, দ্বারকানাথ ঠাকুর আর কুরবুল্লাই মোহাম্মদ। দ্বারকানাথ ঠাকুর ছিলেন রবি ঠাকুরের ঠাকুরদা, তৎকালীন সময়ের একজন বড় শিল্পপতি। কলকাতার বরফঘর তৈরির সময়েও তিনি তার পুঁজি লাগিয়েছিলেন। যাই হোক, যার উত্থান আছে তার তো পতন আছেই। তাই 1874-এ ভারতের প্রথম বরফ কারখানা চেন্নাইতে গড়ে উঠবার পর টিউডর কোম্পানির বরফ আমদানি পুরো বন্ধ হয়ে গেল। কলকাতাতেও 1878-এ দ্বিতীয় বরফ কারখানা স্থাপিত হলো। আর 82-তে কলকাতার সেই হেয়ার স্ট্রিটের পুরনো বরফ ঘরটিকেও ভেঙে ফেলা হলো। দেখতে দেখতে সারা বিশ্বে টিউডর কোম্পানির বরফ ব্যবসা বন্ধ হয়ে গেল। চেন্নাইয়ের সেই বরফ ঘরটি আজও একগুচ্ছ স্মৃতি নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে। পরবর্তী সময়ে ঘরটি বিধবাদের থাকার জন্য ও তার উপরে গরিব ছাত্রদের থাকার জন্য বরাদ্দ করা হয়েছিল। 1897-এ স্বামী বিবেকানন্দ যখন চেন্নাইতে এসেছিলেন তিনি এই ঘরটিতেই উঠেছিলেন। তাই এখন এই বরফ ঘরটি বিবেকানন্দ হাউস নামে একটি মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। সময়ের বহমান স্রোতে আজও কিছু ইতিহাস এভাবেই ঠায় দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করে আমাদের পাশে থাকুন। এরকম তথ্যমূলক ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আর অল প্রেস করে দিন। ভিডিওটি কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।